নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞানে বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। বন্দনা বন্তে মঙ্গলক বন্দনা মঙ্গলক বলতে বন্দনা মঙ্গলক বন্দনা বলতে মঙ্গলক। উপাসক শুরু করেন। আপনি অ্যাপস থেকে পড়েন, আমি এমনি মূল বইটা দেখতেছি। কি পড়বেন ওই তো ধর্ম সঙ্গ নিয়ে একদম হইতে হবে। আর যখন মাঝে মধ্যে ব্রেক দিয়ে অন্য কিছু সূত্রপিটক পড়তে ইচ্ছে করবে জানাবেন আর কি, কেউ ব্রেক দেওয়ার প্রয়োজন হলে। কয়দিন পরে পরে ব্রেক দেওয়া যাবে? আপনারা যখন বলবেন আর কি। এমনি তো আমরা তো চাচ্ছি, আমরা কয়েকজন চাচ্ছি যে এটা শেষ হোক আগে। এটাতে পুরো আগাগোড়া কি আছে 10-12 দিন এটা করে একদিনের তারপর একটা ব্রেক, এরকম একটা হলে ভালো হতে পারে। এখন কত 223 না 224 না 224 তো মনে আমরা ইয়াও 8 বার পড়ে গেছিলাম তো নাকি অপ্রমাণ সমূহ 225। আচ্ছা, কোন ধর্মগুলো কুশল? যে সময়ে সাধক রূপ উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন তখন আভ্যন্তরীণ রূপগুলোর প্রতি মনোযোগী না হয়ে বাহ্যিক অসামান্য রূপগুলোকে দেখেন। এখানে অসামান্য রূপগুলোকে দেখেন বলা হচ্ছে, এবং সেই বাহ্যিক অসামান্য রূপগুলোকে অতিক্রম করে আমি জানবো, আমি দেখবো, এইভাবে কাম ও অকুশল হতে পৃথক হয়ে প্রথম ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন। সেই সময়ে তার স্পর্শ হয়, অবিক্ষেপ হয়। আচ্ছা, এখানে ওই মূল বইতে লেখা আছে অপ্রমাণ সমূহ, আর এখানে বলা অসামান্য রূপগুলোকে দেখেন। যাই হোক, আমরা কালকে যেটা আলোচনা করেছি ওটা দিয়ে পরিষ্কার হয়ে গেছে। আমরা প্রথম ধ্যানের যবন চিত্ত বিধি একটু দেখলে পরিষ্কার হয়ে যাবে। উপাসক সুকুমার বাবু, বাইর করতে পারবেন কি আপনি প্রথম ধ্যানের যবন চিত্তবৃত্তি? আমরা পড়তেছি, আপনি বাইর করেন। হ্যাঁ, তা উপাসক। আচ্ছা, 226 নম্বর হচ্ছে কোন ধর্মসমূহ কুশল? মঙ্গল। যে সময়ে রূপ উৎপত্তির জন্য মার্গ ভাবনা করা হয় তখন আভ্যন্তরীণ রূপগুলোর প্রতি মনোযোগী না হয়ে বাহ্যিক অসামান্য রূপগুলোকে দেখেন, এবং সেই বাহ্যিক অসামান্য রূপগুলোকে অতিক্রম করে আমি জানবো, আমি দেখব, এই ভেবে বিতর্ক বিচারের উপশমে দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, পঞ্চম ধ্যান, এভাবে প্রথম ধ্যান পর্যন্ত উৎপন্ন করে অবস্থান করেন। সে সময় তার স্পর্শ হয়, অবিক্ষেপ হয়। এটা একবারই শেষ করেছে আর কি।
প্রথম ধ্যানের চিত্তবৃত্তি এমনি জানা থাকলে বলে ফেলেন সুকুমার বাবু। হ্যাঁ বান্তে, অর্থাৎ ভবাঙ্গ, চলন, উপচ্ছেদ, মনোধারাবর্তন, পরিকর্ম, উপাচার, অনুলোম, গোত্রভোগ, মার্গ, ফল, ফল অর্থাৎ দুইবার আর কি। তারপরে আবার যে পুনরায় আবার ভবাঙ্গ বান্তে। ফল আসবে যে নাকি এটাই মার্গ এর ফল মধ্যে ফল যেটা নেই? ফল আসবে না, এটা তো প্রথম ধ্যানের, হ্যাঁ। এগুলো ওটা না। ওটা না। এটা লোকোত্তর আচ্ছা লোকোত্তর জবানের না। হ্যাঁ, আমি লোকোত্তরেরটা না। না না, লোকোত্তর জবান না তো। হুম। আচ্ছা, উপাসক তারপরে আচ্ছা, তারপর হচ্ছে ড চারি প্রকার প্রতিপদা, মানে 4 প্রকার অগ্রগতির উপায়। কি হয় 4 প্রকার অগ্রগতি হবে? যে সময়ে রূপ উৎপত্তির জন্য মার্গ ভাবনা করা হয়, তখন আভ্যন্তরীণ রূপগুলির প্রতি মনোযোগী না হয়ে বাহ্যিক অসামান্য রূপগুলোকে দেখান এবং সেই বাহ্যিক অসামান্য রূপগুলোকে অতিক্রম করে আমি জানবো, আমি দেখবো, এইভাবে কাম ও অকুশল হতে পৃথক হয়ে কষ্টকর অগ্রগতি এবং দৃঢ় উপলব্ধির প্রথম ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন। সেই সময়ে তার স্পর্শ হয়। আর সেটা ক্রম অগ্রগতির বিষয় আমরা যেগুলো পড়ে আসছিলাম আগে বানতে, এটা সেম কথা বলা হচ্ছে এখানে। বানতে এটা না, ভবাঙ্গ, চলন, তারপর হচ্ছে ভবাঙ্গ পচ্ছেদ, মনোধারাবর্তন, পরিকর্ম, তারপর হচ্ছে যে উপচার, অনুলোম, গোত্রভোগ, তারপর হচ্ছে যে ভবাঙ্গ আর কি বানতে পুনরায়। এটাই তো। এটা ঠিক আছে, কিন্তু এখানে এরপরে আরো আছে। প্রথম ধ্যানের বেলায় গোত্রপুর পরে এবার প্রথম ধ্যান, এরকম একটা কিছু লেখা থাকবে। অপর্ণা ধ্যান বানতে। হ্যাঁ, অপর্ণা ধ্যান। অপর্ণা আসবে যে, হ্যাঁ ঠিক আছে। প্রথম ধ্যান হবে না এখানে বানতে। অপর্ণা পরে গিয়ে তখন এই অপর্ণা প্রত্যেক জায়গাতেই অপর্ণা লেখা থাকবে যে, মানে ওখানে যবনের বেলায় এটা প্রথম ধ্যানের অপর্ণা, দ্বিতীয় ধ্যানের অপর্ণা, তৃতীয় ধ্যানের অপর্ণা, চতুর্থ ধ্যানের অপর্ণা। আপনি ইচ্ছে করলে লাগাতে পারেন, কিন্তু লেখা যবনের বেলায় লেখা থাকবে যে অপর্ণা শুধু। মঙ্গল। হ্যাঁ, তারপরে এখানে 228 নম্বরে ওইটা কষ্টকর অগ্রগতি এবং দৃঢ় উপলব্ধির প্রথম ধ্যান। এখানে কষ্টকর অগ্রগতি কিন্তু দ্রুত উপলব্ধির প্রথম ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন। এখানে শুধুমাত্র একটা কিন্তু লাগাইছে যে এটা দ্রুত গতি, সরি, হ্যাঁ ওটা ধীর গতি, এটা দ্রুত গতি। আচ্ছা, যেটা আমরা ওই কি দুঃখজনক দ্বন্দ্বাভিজ্ঞা, হ্যাঁ ক্ষিপ্রভিজ্ঞা, হ্যাঁ দুঃখজনক দ্বন্দ্বাভিজ্ঞা, দুঃখজনক ক্ষিপ্রভিজ্ঞা, সুখজনক দ্বন্দ্বাভিজ্ঞা, সুখজনক ক্ষিপ্রভিজ্ঞা। হ্যাঁ, এটাই বাদ সবগুলো এখানে এরকম আছে। 231, আচ্ছা 231 মধ্যে কি আসছে এখানে? 231 সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছে আর কি। তারপর হচ্ছে 2 প্রকার। হ্যাঁ, এটা কি হচ্ছে নাকি একটা দেবে? হ্যাঁ দিবে এটা একটা। হ্যাঁ, তারপরে আচ্ছা 232 নম্বর হচ্ছে 2 প্রকার আরম্ভন। যে সময়ে সাধক রূপ উৎপত্তির জন্য মার্গবনা করান, তখন আভ্যন্তরীণ রূপগুলির প্রতি মনোযোগী না হয়ে বাহ্যিক অসামান্য রূপগুলোকে দেখেন এবং সেই বাহ্যিক অসামান্য রূপগুলোকে অতিক্রম করে আমি জানবো, আমি দেখবো। মানে এখানে একটা বিষয় বুঝলাম না, এখানে সবসময় কিন্তু বাইরেটা দিয়ে উদাহরণ দিচ্ছেন যে, তার মানে উনি ভিতরটা সম্পর্কে অবগত হয়ে, ভিতরটা অবগত হয়ে বাহ্যিকটা দেখতেছে আর কি। হ্যাঁ,
আচ্ছা, সেই বাহ্যিক অসামান্য রূপগুলোকে অতিক্রম করে আমি জানবো, আমি দেখবো, এই ভেবে কাম ও অকুশল হতে পৃথক হয়ে, কালকে আমরা যেটা পড়ছি, সামান্য কিন্তু অসামান্য আলম্বন প্রথম দিয়ে উৎপন্ন করে অবস্থান করেন, সেই সময়ে তার স্পর্শ হয়, যেটা ওই বইতে, মূল বইতে আছে, সেই সময় কিঞ্চিত অথচ অপ্রমাণ আরম্ভনে স্পর্শ হইয়া থাকে। হ্যাঁ, অপ্রমাণ আরম্ভনে, এটা আমরা কালকে তো যেটা বলছি সেটা ঠিক আছে তো না? হ্যাঁ বান্ত, এটা ঠিক আছে। আচ্ছা, 233 নম্বর বলা হচ্ছে কি, এইখানে কি আভ্যন্তর রূপগুলোর প্রতি মনোযোগ না হয়ে বাহ্যিক অসামান্য রূপগুলোকে দেখানো এবং সেই বাহ্যিক অসামান্য রূপগুলোকে অতিক্রম করে আমি জানবো, আমি দেখবো, এইভাবে কাম ও অকুশল হতে পৃথক হয়ে অসামান্য আলম্বন প্রথম দিয়ে উৎপন্ন করে অবস্থান করেন। তাইলে বলতে এখানে এই জায়গার মধ্যে এটা কি হচ্ছে যে, যেটা স্পষ্ট হয় আমাদের প্রতিভাগ নিমিত্ত, এটা এটা প্রতিভাগ নিমিত্তকে বারবার দেখার পরে উৎপন্ন করে অবস্থান করেন বলা হচ্ছে এখানে, নাকি প্রতিভাগ নিমিত্ত থেকে কি জানি অপর্ণাতে গিয়ে প্রথম উৎপন্ন করবে? অপর্ণা মানেই তো প্রথম ধ্যান। হ্যাঁ, সেটাই তো বলতেছি। এখন এখানে কি সমস্যা আছে যে? না, এখানে বলা হচ্ছে অসামান্য আলম্বন প্রথম দিন উৎপন্ন করে অবস্থান করেন। অসামান্য আবার অসামান্য, দুটোটাই অসামান্য। হ্যাঁ, বুঝছেন না? আগে যেটা একটু ইয়ে ছিল, আমরা অসামান্য সামান্য পড়ছিলাম জায়গায়। হ্যাঁ, অসামান্য আর সামান্য, এটা বুঝছিলাম না? কালকের বিষয়টা সেম আর কি। কালকে সুকর বাবু আবার কালকের ইয়াটা উদাহরণটা আবার বলেন, মনে পড়ে যাবে। দ্বিতীয় ধ্যানে এর আরো উন্নত ধ্যানে যাওয়ার সময় তখন এটা হচ্ছে যে এটার দ্বিতীয় ধ্যানটা হচ্ছে যে সামান্য, এটা বড়, ওইটা অসামান্য। হ্যাঁ, তৃতীয় ধ্যানে গেলে তখন অসামান্য, আবার তৃতীয় ধ্যানটা মানে তো যে সামান্য, চতুর্থ ধ্যানটা মানে অসামান্য। কিন্তু আর এখানে প্রথম ধ্যানে দুটোই অসামান্য বলা হচ্ছে, সেখানে প্রশ্ন করছি জানি অসামান্য আলম্বন বলা হচ্ছে। অসামান্য হলে যখন দুইটাই ইয়ে হয়ে যায়, এটাও পরিচিত, এটাও পরিচিত, এটাও পরিচিত, তখন সবগুলোই অসামান্য হবে। আপনার প্রথম ধ্যান থেকে আপনি চতুর্থ ধ্যান পর্যন্ত যাবেন, তখন আপনার প্রথম ধ্যান থেকে দ্বিতীয় ধ্যান যাওয়ার সময় এই আলম্বনও অসামান্য, এটাও অসামান্য, এর পরেরটাও অসামান্য, ওটাও অসামান্য। ওভাবে একটু ভেবে দেখেন তো, এটা আগে থেকে প্র্যাকটিস আছে ওনার। হ্যাঁ, অসামান্য থেকে সামান্য আসছে তো, এটা আগে অসামান্য ছিল আর কি। এটা ওনার আগে থেকে প্র্যাকটিস করা আছে, মানে তখন এটা সামান্য হয়েছে আর কি। আবার ওইটা অসামান্য হয়েছে, কিন্তু ওইটা অসামান্য আগে ছিল আর কি। যখন উপরের ধাপ গেছে তখন ওই অসামান্য হয়ে গেছে, আবার এটা এখন তখন সামান্য হয়ে গেছে। এরকম হতেও পারে, উল্টা দিকেও হতে পারে। আবার আমরা যেরকম উপরের দিকে ভাবতেছি, ডাউন দিকেও হতে পারে, যতক্ষণ না পর্যন্ত উনি মার্গফলে উত্তীর্ণ হবেন ততক্ষণ পর্যন্ত এটা আপনার, যখন আপনি কামাতুর হয়ে যাবেন আবার এগুলো স্লো হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। কামনা পরিচ্ছিন্ন হলে আবার এটা উন্নত হবে। কামাতুর বলতে পঞ্চকাম গুণে সবগুলো, এগুলোতে যত বাড়বে ওটা তত ওইদিকে ক্ষমতা কমবে, এটা যত কমবে ওটা ওই ক্ষমতা তত বাড়বে। মার্গলাভীদের ক্ষেত্রে এটা ভিন্নতা। আচ্ছা, এখানে নিচেরটা হচ্ছে বলা হচ্ছে কি, তাহলে একইভাবে এটা একটু পরে দেখি, তাহলে মানে বেশ আমরা কম্পেয়ার করতে পারবো। 234 নম্বরে বলা হচ্ছে কি, যে সময় রূপোৎপত্তির জন্য মার্গ ভাবনা করা হয় তখন যোগী আধ্যাত্ম বা নিজের আভ্যন্তরীণ রূপগুলির প্রতি মনোযোগী না হয়ে বাহ্যিক অসামান্য রূপগুলিকে দেখেন এবং সেই বাহ্যিক অসামান্য রূপগুলিকে অতিক্রম করে আমি জানবো, আমি দেখবো, এই ভেবে বিতর্ক বিচারের উপশমে সামান্য কিন্তু অসামান্য আলম্বন
তারপর বলা হচ্ছে কি অসামান্য অসামান্য আলম্বন দ্বিতীয় ধ্যান, ওইখানে কিন্তু সামান্য কিন্তু অসামান্য আলম্বন প্রথম ধ্যান হবে। হ্যাঁ, আবার বলা হচ্ছে অসামান্য অসামান্য আলম্বন দ্বিতীয় ধ্যান, এভাবে তৃতীয় ধ্যান চতুর্থ ধ্যান, তারপর হচ্ছে প্রথম ধ্যান পঞ্চম ধ্যান সামান্য এবং অবস্থান করেন। অসামান্যর ব্যাপারটা পুরো সমাধান হয়েছে এখন, এটাতে তো আর কোনো ঝামেলা নাই আপাতত। সামান্য অসামান্য হতে পারে, আবার অসামান্য সামান্য হতে পারে, এদিকেও হতে পারে আবার এদিকেও হতে পারে, দুই দিকেও হতে পারে। সেটা যদি কিন্তু আমার অসামান্য অসামান্যটা ক্লিয়ার হচ্ছে না বলতে, আমি সেখানে বলছি অসামান্য অসামান্যটা ক্লিয়ার হচ্ছে না। ও আচ্ছা, ওখানে আমরা প্রথমটাতে অসামান্য অসামান্য প্রথম ধ্যান, আমরা বলা হচ্ছে অসামান্য অসামান্য দ্বিতীয় ধ্যান মানতে। বুঝছি। আদি কর্মিকের বেলায় অথবা তিনি এতদিন যাবত চিত্ত স্লো করে রেখেছেন, ওনার বেলায় অসামান্য অসামান্য হতে পারে, কোনো অসুবিধা নাই, হতে পারে। খেয়াল করে দেখেন আদি কর্মিক মানে কি? আদি কর্মিক প্রথমবার করতেছেন উনি জীবনে। ও আচ্ছা, হ্যাঁ, প্রথমবার করতেছেন, ওনার যে কোনো রকম হতে পারে। আর এটাও কার্যকারণ সাপেক্ষে ওনার এরকম চিত্ত হতে পারে, সামান্য সামান্য সবকিছু হতে পারে। আবার শক্তিতার কারণে চিত্ত অত্যন্ত উর্বর অত্যন্ত শক্তিশালী হওয়ার কারণে প্রথম বেলাতেও অসামান্য অসামান্য হলেও দোষ নাই, হতেই পারে, কোনো সমস্যা না, হতেই পারে। মেন বই তো নয় পালা অ্যাবসেন্ট না, আরো দ্রুত কম্পেয়ার করে পড়ি। মেন বই জন্য দরিত পারেন, কোনো অসুবিধা নেই। না কিছু কিছু পরবর্তী মেন বই নেই হতালে হইছি অ্যাবসেন্ট না করো না, অ্যাবসেন্ট তো ফরিনি মেইন বই মধ্যে কম্পেয়ার করি এগুলো কি প্রশ্ন করতে। বুঝছি। তারপর হচ্ছে আরো সমন্বিত 8 ভাবে 8 বার। এই বিষয়গুলোকে 8 ভাগে এরকম বিভক্ত করা যায়। তারপরে হইলেও 8 ভাগ হইলেও কিন্তু পাঠ্যান অনুযায়ী চিন্তা করতে গেলে 8 ভাগেও শেষ সমাধান না, আরো তারপর 16 ভাগ আছে হতে পারে। হ্যাঁ, এরপর 16 ভাগ আছে। হ্যাঁ, এরপরে আরো কত ভাগ আছে? 8 বারের পরে 16 বারও আছে। মানে আমি যখন সূচি দেখতেছিলাম তখন পাইছি, দেখছিলাম আর কি। সুগণ বাবু 16 বারের পরে আর আছে কি? হ্যাঁ আছে বানতে 32 বার। 32 বার নাই বানতে, ওই না ইয়া মানে 8 বার 16। তারপরে ওই 3 প্রকার বিমুক্ত বিমুক্তি 16 বার আছে। ওইটা পড়া দরকার আছে বানতে। তারপর আছে 4 প্রকার ব্রহ্মবিহার, ধ্যানতা, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা 16 বার আছে বানতে আর কি। তাহলে বলতে এটা এই যেটা বুঝলাম এখন অপর 8 বার, আমরা আগে যেগুলো পড়াচ্ছি এগুলো প্রায় সেম, এখানে শুধুমাত্র এই 8 বার অপর 8 বার। তার মানে কি ওই জিনিসটাকে দুঃখজনক সুখজনক যেটা আমরা ওই মূল বইতে পাইছিলাম এরকম, এখানে কষ্ট করা গতি, আর পর হচ্ছে কি সুখ কি জানি সহজ অগ্রগতি, এবার বোঝানো হয়েছে আর কি বার্তাটা। আর সবসময় বাহ্যিক আলম্বন মানে রূপগুলোকে দেখে দেখে ওনার এইভাবে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান বা পঞ্চম ধ্যান পর্যন্ত অগ্রসর হওয়ার কথা বলা হচ্ছে এখানে। যদিও বইতে সহজে বলে দিচ্ছে কিন্তু আমাদের জন্য এটা অনেক টাফ হবে প্র্যাকটিক্যালি। না, প্র্যাকটিক্যালি কোনো কষ্ট নাই, অর্থাৎ যেটা নিয়ম সেই নিয়মে হাঁটলে কোনো কষ্ট নাই। নিয়মের ব্যতিক্রম হলে তখনই ঝামেলা। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আমরা তো ওটা করতে দিচ্ছে না। নিয়মের ব্যতিক্রম হলে তখনই ঝামেলা। কি নিয়ম? হ্যাঁ ওই যে বসার সব নিয়মগুলা শীলগুলা ঠিকভাবে যথাযথভাবে করে। প্রথম হচ্ছে যে এখানে ছিল বিশুদ্ধিটা হচ্ছে প্রথম কথা, তারপরে চিত্ত বিশুদ্ধি। হ্যাঁ, শিল বিশুদ্ধি হলে চিত্ত বিশুদ্ধি হতে একদম সোজা হয়ে যায়। হ্যাঁ মানতে। শিল বিশুদ্ধি না থাকলে চিত্ত বিশুদ্ধি আপনার চিত্তকে কন্ট্রোল করা তখন
অসম্ভব। হুম। অসম্ভব বলে আবার এরকম কথা না। ও বসলে ওখানে শিল অটোমেটিক। অসম্ভব বলতে ওইরকম আর কি আমাদের মানে চিত্তটা আপনি আগে থেকেই সব মনে করেন মানে আগে থেকে শিল ঠিক করেন নাই। এখন বসে হুম, গেছেন। বসে সেই মুহূর্তে অটোমেটিক ভাবে আপনার শিল পরিপূর্ণ হচ্ছে সেখানে বসলে। যতক্ষণ থাকে আর কি, যতক্ষণ থাকবেন, যতক্ষণ যতক্ষণ বসে চিত্তটা, থাকবেন হ্যাঁ ততক্ষণ আপনার শিল ভঙ্গ হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি সেটাই বোঝাচ্ছি। হ্যাঁ, আচ্ছা তাইলে এখানে 243 এটি এটিও সমন্বিত 8 বার। এখানে 8 বারের অপর 8 বারের মধ্যে এইভাবে বিতর্ক বিচারের উপশমে কষ্টকর অগ্রগতি এবং দৃঢ় উপলব্ধির সামান্য কিন্তু অসামান্য আলম্বন, কষ্টকর অগ্রগতি এবং দৃঢ় উপলব্ধির অসামান্য আলম্বন, কষ্টকর অগ্রগতি কিন্তু দৃঢ় উপলব্ধির সামান্য কিন্তু অসামান্য আলম্বন, কষ্টকর অগ্রগতি কিন্তু দৃঢ় উপলব্ধির অসামান্য আলম্বন, সহজ অগ্রগতি কিন্তু দৃঢ় উপলব্ধির সামান্য কিন্তু অসামান্য আলম্বন, সহজ অগ্রগতি কিন্তু দৃঢ় উপলব্ধির অসামান্য আলম্বন, সহজ অগ্রগতি এবং দ্রুত উপলব্ধির সামান্য কিন্তু অসামান্য আলম্বন, সহজ অগ্রগতি এবং দ্রুত উপলব্ধির অসামান্য আলম্বনের দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, প্রথম ধ্যান, পঞ্চম ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন। সে সময় তার স্পর্শ হয়, অবিক্ষেপ হয়। এই ধর্মগুলি হচ্ছে কুশল। আর এরপরে বলা হচ্ছে এটিও সমন্বিত 8 বার। বুঝছেন এগুলো? এগুলো আমাদের সেম তো, এখানে আর নতুন করে কিছু নাই। সেই কারণে আমরা এগুলা বারবার পড়লে এটা সবাই বিরক্ত লাগবে। আমরা এখন সুকুমার প্রত্যেকটা শুরু করলে ভালো হবে। বোঝার জন্য এমনি সহজভাবে সবাই বোঝার জন্য পুরো কথাটাকে একটু সংক্ষিপ্তভাবে বলেন, আপনিও বলেন, উপাসিকাকেও বলতে দেন, দুজনে বলেন, সবাই একটু করে বুঝে হলেও আনন্দ পাক। মানে আমি এখন বলবো যাবত কেউ আমরা বুঝবে কোন না, বিষয়টা আলোচনা করতেছি বিশেষ করে। আমি বলবো কেউ কিছু বুঝবে না, হয়তো আপনি একটু করে বলে দিলে ভালো হবে। উপাসিকাকে বলতে বলেন একটু, তারপর সুকুমার বাবু বলার জন্য প্রস্তুত থাকেন। তো দাদা বললে ভালো হবে, আমি হালকা হালকা বুঝছি, আপনারা বলেন। বলতে এগুলো তো শর্টকাট বলতে আসলে গুছিয়ে বলা তো অনেক মানে আসলে সব এলোমেলো হয়ে যাবে। তো তারপরেও কিভাবে শর্টকাটে কিভাবে বলবো, আসলে বলতে গেলে তো অনেক কিছু এখানে। কারণ ওই মাত্র তো রূপবচর চিত্ত, এগুলো কুশল চিত্ত গুলো, এখানে কুশল চিত্ত এবং রূপবচর চিত্ত এখনো শেষ হয় নাই। 266 নম্বরে শেষ হবে যে রূপবচর চিত্ত গুলোর কথা আর কি, তারপরে রূপবচর চিত্তের কথা আসবে। তো এখানে সবগুলোই হচ্ছে যে এক ওই অর্থাৎ আমরা এই যে অভিধর্মের মধ্যে যে পড়ছি স্পর্শ থেকে কিভাবে অভিক্ষেপ হয়, এগুলা আমাদের জানতে হবে, মানতে আর কি। একটু ধারণা থাকলে সব মোটামুটি একটু সহজ হবে, নাহলে তো মানতে এগুলো বুঝা আসলে খুব মুশকিল আর কি। উপাসিকা বলেন। ভাবতে আচ্ছা চেষ্টা করি। এটা হচ্ছে আমরা যখন ধ্যান করি তখন এখানে বাহ্যিক বিষয় বলছে না, বাহ্যিক রূপগুলো আর কি। কুশলের হচ্ছে যে নিজের, আর রূপবচরের হচ্ছে যে বেশিরভাগ বাহ্যিক। এগুলো দেখার পরে যে যখন স্পর্শ হয় তখন স্পর্শ হয়, বেদনা হয়, সংজ্ঞা হয়, চেতনা হয়, জীবিত ইন্দ্রিয় হয়, মনস্কার হয়, একাগ্রতা হয়, তারপরে সমনস্য হয়, দমনস্য হয়, তারপর হবে না, দমনস্য আসবে যে অকুশলের মধ্যে আসবে যে। তো আচ্ছা যাই হোক, আমরা এখন রূপবচর চিত্ত পড়তেছি। রূপবচর চিত্ত উৎপন্ন করার জন্য রূপবচর চিত্তেরই ব্যাখ্যা, কিন্তু এই রূপবচর চিত্ত আসার সময় নানান পথ এবং এই চিত্তের নানান কোয়ালিটি হয়ে এ পর্যন্ত আসা যায়। কত রকমের কত কোয়ালিটি হতে পারে, যতটা দেওয়া সম্ভব এখানে দেওয়া হয়েছে।
নানান ব্যক্তির নানান রকম হতে পারে। এখানে প্রথমে আমাদেরকে যেই ধ্যানগুলোর দ্বারাই রূপগোচর চিত্তগুলো লাভ করা যায়, বা যে আলম্বনগুলোর মাধ্যমে রূপগোচর চিত্ত লাভ করা যায়, ওটাকে আলাদা করে প্রভেদ করে দেখানো হয়েছে। আবার ওটার মধ্যেও পুদ্গল ভেদে এবং ওনার বর্তমান প্রেক্ষাপট ভেদে ওনার অগ্রগতির, ওনার জ্ঞানের তারতম্যতা ভেদে ওনার অগ্রগতি এরকম হয়, আরেকজনের অগ্রগতি এরকম হয়, আরেকজনের অগ্রগতি এরকম হয়, আর কেউ শর্ট করে পেয়ে যায়, হঠাৎ করে বিষয়টা বুঝে। এটা এক একজনের সঙ্গে এক এক রকমের হয়। ওই এক এক রকমের বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে। এই পঞ্চম ধ্যান বা 5 প্রকারের রূপগোচর চিত্ত কত প্রকারের হতে পারে, কত রকম হতে পারে। আমরা তো ওখানে জেনেছি জাস্ট মূল চিত্ত 5 প্রকার, আবার মার্গ এবং ফলের সঙ্গে যুক্ত করে এভাবে মিক্স করেছি। কিন্তু এখানে দেখেন কত প্রকার বানিয়ে ফেলা হয়েছে চিত্তগুলো। জয়দত্ত বাবু, হ্যাঁ, অনেক প্রকার এখানে বিভাজন করা হয়ে গেছে না? আমরা যেটা বারবার বলছিলাম যে চিত্ত সংখ্যা এখানে 121 প্রকার দেখানো হইলেও 121 প্রকার দেখানো হইলেও 121 প্রকারে আমরা পুরোপুরি ইয়া নয়। এটা যদিও বা এখানে অরূপগোচর চিত্ত যুক্ত করা হয়েছে, কিন্তু অরূপগোচর চিত্তের সঙ্গে গণা হয়নি, কিন্তু শুধুমাত্র রূপগোচর চিত্তের সঙ্গে গণা হয়েছে। সেখানে একটা ব্যতিক্রমতা থাকে, সেদিকে না গিয়ে যাই হোক 121 প্রকার হিসেবে আমরা গণেছিলাম। কিন্তু এই হিসাব ধরতে গেলে কিন্তু চিত্ত সংখ্যা অনন্ত হয়ে গেছে এখানে। এইভাবে যদি আমরা আমাদের মতো করে মিলাইতে যাই, পাঠানের সিস্টেমে যদি মিলাইতে যাই, তখন একদম ব্যাপক ব্যাপার। এটাই একটু 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 বেশ কম হয়েছে, আর এটা আলাদা আলাদা একটা চিত্তের প্রক্রিয়া হয়ে গেছে, চিত্তের প্রকৃতি হয়ে গেছে। এবং সেম চিত্ত আবার দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, শতবার, হাজারবার যখন আমার মধ্যে উৎপন্ন হয়, সেটা তখন ওই যে ইয়ে হয়ে যায়, ডেভেলপ, এটাকে কি বলে? তদালম্বনের আরেকটা আছে, মানে এটা প্রত্যেকটা জায়গায় এটা থেকে এটা থেকে ওটা উন্নত হয়, যেটাকে কি প্রত্যয় বলা হয়? 24 প্রকার প্রত্যয়ের মধ্যে অনন্তর প্রত্যয় না, অনন্তর প্রত্যয় না, এটা আবৃত্তি করেন একজনে পাঠানগুলো। হেতুবাচ্চয়, আগমনবাচ্চয়, অধিপতিবাচ্চয়, সমান্তরবাচ্চয়, অনন্তরবাচ্চয়, সহজাতবাচ্চয়, অন্যান্যবাচ্চয়, তারপর নিশ্চয়বাচ্চয়, নিশ্চয়বাচ্চয়, উপনিশ্চয়বাচ্চয়, নিশ্চয়বাচ্চয়, উপনিশ্চয়বাচ্চয়, পরিহৃতবাচ্চয়, পাচ্চয়তবাচ্চয়, পাচ্চয়, আশাবনবাচ্চয়, কাম্যবাচ্চয়, আশাবন প্রত্যয়ের মাধ্যমে, আশাবন প্রত্যয় যদিও বা যবন চিত্তের মধ্যে কাজ করে, যবনের মধ্যে গিয়ে কাজ করতেছে, ওটার কাজ ওখানেই দেখানো হয়। কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা চিত্ত এটা বারবার রিগর্ষণ হওয়ার ফলে, বারবার এটাকে চর্চা করার ফলে এটা ডেভেলপ হয়ে যায়, চিত্ত ডেভেলপ হয়ে যায়। ডেভেলপ হয়ে গেলে তখন এটা উন্নত থেকে উন্নততর হয়, এবং প্রথম চিত্তের উপলব্ধি, দ্বিতীয় চিত্তের উপলব্ধি বেশ কম আছে, যদিও বা এটাও প্রথম ধ্যান, ওটাও প্রথম ধ্যান, কিন্তু দুই উপলব্ধির বেশ কম আছে। এভাবে আবার আমি দীর্ঘকাল কামনায় ডুবেছিলাম, এর পরবর্তীতে কিন্তু এটা আবার স্লো হয়ে গেল। ওইভাবেও আবার ওই চিত্তগুলোর মধ্যে বিভিন্ন রকমের কার্যক্রম বেশ কম দেখা যায়। এই বিষয়গুলোই এখানে মূলত আলোচনা হয়েছে নানানভাবে, নানান আকারে, নানান সাজে, বুঝছেন? এটাই তো সুকুমার বাবু না? তবে আসলে মানতে ওই এগুলো মানে ওই আমরা যে ওই অভিধান মত সংগ্রহ করছি,
ওখানে রূপবচন চিত্তগুলো মানে যেগুলো আছে রূপবচনের লেখাগুলো আর কি, হ্যাঁ এগুলা যদি অর্থাৎ যে আরো আমরা ভালো করে মনোযোগ দিয়ে যদি না, পরিচয় ওইখানে যেটা হবে আর লেখা আছে এমনি মূল গড়নটা পাওয়া যাবে, ঠিক আছে, কিন্তু আসলে এটা আমি না পড়লে বুঝতাম না। আসলে ধর্মসংগিনী না পড়লে এই পুরো বিষয়টা আমরা ওই মূল জায়গাতে কিন্তু এটা লেখা ছিল, অভিধর্ম অর্থ সংগ্রহের এটা আমরা প্রথম যে জায়গাটা ছিল, বইটা পড়ার আগে যে জায়গাটা ছিল ওখানে কিন্তু এই বিষয়গুলো লেখা ছিল। মানে এই ধর্মসংগিনী পড়ার কারণে চিত্তের এত কোয়ালিটি হতে পারে, এটা আমরা পাঠান পড়েও বুঝছিলাম। চিত্তের কোনো শেষ ঠিকানা নাই, কত রকমের চিত্ত হতে পারে শেষ ঠিকানা নাই, এবং সেই জন্যই বুদ্ধ বলেছেন এই চিত্তের যেহেতু শেষ ঠিকানা নাই, সেহেতু এই প্রাণী জগতেরও কোনো মানে নির্দিষ্ট এক প্রাণীর সঙ্গে আরেক প্রাণীর কোনো মিল নেই। আমরা প্রত্যেকে মানুষ, কিন্তু আমাদের একজনের চরিত্রের সঙ্গে আরেকজনের চরিত্রের কোনো মিল নাই। এই একটু 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 ব্যবধানের কারণে একটু একটু ব্যবধান হয়ে পুদ্গল ভেদে সবকিছু ভেদে সংস্কারের ভিন্নতা সহ এরকম নানান চিত্তের ফলে নানান রকমের প্রাণীকুলের ভিন্নতা, প্রাণীকুলের অস্তিত্ব, এগুলো সবগুলো এই চিত্তগত কারণে এরকম করে হয়ে যাচ্ছে। তাইলে বলতে হচ্ছে কি প্রাণী, হ্যাঁ বলে না বলতেছিলাম যে বলতে তাইলে আমাদের এখন ধর্মসংগিনী বিভঙ্গ গল্পতি কথাবর্তী এগুলো যেগুলো আছে, হ্যাঁ এগুলো সবগুলোর মধ্যে চিত্তের একটা বিষয় নিয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে, বিভিন্ন উদাহরণ দেওয়া আছে, ভেঙে 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 কুটি কুটি করে করে রাখছে সবগুলোতে। চিত্ত চৈতসিক রূপ নির্বাণেরই ব্যাখ্যা থাকবে সব বইয়ের মধ্যে, সব অভিধর্মের মধ্যে আছে এগুলো। তবে হ্যাঁ মাঝখানে যেটা দরকার এখন আমাদের আরেকবার ওই বইটা আলোচনা করা জরুরি, অভিধর্ম অর্থ সংগ্রহ। এক সপ্তাহ পর ফাঁকে ফাঁকে আমরা ওখানে একবার পড়বো। এটা না, মানে এটা আবার এখন এটা আবার বোঝার জন্য এখন যারা আমরা আছি এগুলো তো সব বাছা বাছা, বুঝছেন না, এরা তো সবাই খুবই আগ্রহ সম্পন্ন। এখন যদি অভিধর্ম অর্থ সংগ্রহ পড়ি এত মনোযোগ থাকবে, কেউ এখানে ভুল করবে না, এখন জানা যে এটা ভুল করলে এটা বুঝবে না, এই জন্য কেউ মস্কারি করবে না, আর কেউ মস্কারি করে না, এমনি যা কথা চলে বললাম আর কি। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে পড়বে এটা বোঝার জন্য এবং বুদ্ধ ধর্মের আনন্দ পরিপূর্ণ করে পাওয়ার জন্য সবাই বুঝবে। সেজন্য আমি মনে করি অভিধর্ম অর্থ সংগ্রহ আমরা একটা পর্যায়ে গিয়ে আবার পড়তে হবে। আগামী সপ্তাহ থেকে শুরু করি, এক সপ্তাহ অভিধর্ম এক সপ্তাহ এটা না, এটা করলে কন্টিনিউ করব, বিভঙ্গটা শেষ হয়ে যাক, তারপরে অভিধর্ম অর্থ সংগ্রহ আবার ধরবো। না বিভঙ্গ ধরার আগে মানতে আমরা রূপবচর চিত্রটা পড়ে নিই একটু করে, ওইটা বেশি নাই। না না, এটা তো শেষ করব, ধর্মসংগিনী শেষ করব, ধর্মসংগিনী শেষ করার পরে বিভঙ্গ ধরবো, বিভঙ্গ ধরে আমি তখন বলতেছি আবার অভিধর্ম অর্থ সংগ্রহ আরেকবার। ও আচ্ছা, না এখন আমাদের 1 বছর লাগবে না, এখন আমাদের 1 বছর লাগবে না। অভিধর্ম অর্থ সংগ্রহ প্রথম তো আমাদের 1 বছরের থেকে বেশি লাগছিল, কিন্তু এখন 1 বছর লাগবে না, এখন টাইম স্লো হবে, আরো কম লাগবে। না পুরো পড়বো না তোমার তো এটা, আমরা বিশেষ করে আমি চাচ্ছি ওইটা পড়ার পরে চৈতসিকে চৈতসিকে একটু পড়ার জন্য চাচ্ছিলাম, যেটার জন্য আমাদের প্রতি মুহূর্তে চিত্তের মধ্যে এগুলো বিষয়গুলো হয়, তাহলে এখানে যারা নতুন আসছে তাদের জন্য একটু ক্লিয়ার হবে, তাহলে ওদের মধ্যে সামনে অগ্রসর আরো উৎসাহ জাগবে মানতে। ঠিক আছে, আর 3 প্রকার বিমুক্ত 3 প্রকার বিমুক্ত গুলো কি মানে লেখা কই, কিন্তু বুঝতে হবে যে 3 প্রকার বিমুক্ত গুলো কি। আমরা এটা শেষ করে নিয়ে কোনটা কত নাম্বার? 246 এই অতিক্রমের বিষয়গুলো 16 বার, ইহা অতিক্রান্ত কত সময় 16 বার বলা হচ্ছে এখানে। এখানে কি হয়েছে রঙের বিষয়টা বলা হচ্ছে না, এখানে 16 বার যেগুলো মানে ওই 8 বার করে আসছে, হ্যাঁ এগুলা কি আবার 16 বার দিয়ে মানে এটা বুঝাইছে আর কি। আচ্ছা এটা কালার দিয়ে বোঝানো হয়েছে, কালার
নীল, নীলবর্ণ, নীল নিদর্শন, নীল প্রভাযুক্ত বাহ্যিক রূপগুলোকে দেখেন এবং সেই বাহ্যিক রূপগুলোকে অতিক্রম করে আমি জানবো, আমি দেখবো। আচ্ছা, আচ্ছা, এই রূপগুলো নীল কালার রূপগুলো দেখার পরে এখানে এটা দিয়েও কি বলা হচ্ছে, প্রথম ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন বলা হচ্ছে। এখানে আরেকটা জিনিস আমাদের বাইর করার দরকার ছিল, এটা আরো সহজ হয়ে যেত। সেটা হচ্ছে যে কোন কোন ধ্যানের মধ্য দিয়ে রূপগোচর চিত্ত উৎপন্ন করা যায়। সব ধ্যানগুলোতে তো রূপগোচর চিত্ত উৎপন্ন হয় না, এটা তো জানেন। 40 প্রকারের ইয়ে থেকে বলা হচ্ছে, 40 প্রকারের ধ্যানের মধ্যে সব ধ্যানগুলোর মধ্য দিয়ে এটা বের করছিলাম, এটা আমরা পাইছিলাম তো, পাইছিলাম, কিন্তু লিখে লিখে রাখি নাই তো, লিখে রাখি নাই। এটা আপনার বইয়ের মধ্যে আছে, দেখে একটু বুঝতে হবে আর কি। কিছু কিছু এখান থেকে কিছু কিছু ধ্যান আছে শুধুমাত্র প্রথম ধ্যান পর্যন্ত লাভ করা যায়, এরপর আর যেতে পারবেন না ওটা দ্বারা। কিছু কিছু আছে দ্বিতীয় ধ্যান, কিছু কিছু তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, পঞ্চম ধ্যান, এরকম আছে। আবার কিছু কিছু আছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু ধ্যান লাভ হয় না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো বুদ্ধানুস্মৃতি আর কি, হ্যাঁ, বুদ্ধানুস্মৃতি, ধর্মানুস্মৃতি, সংজ্ঞানুস্মৃতি, এগুলো দিয়ে ধ্যান লাভ হয় না আর কি, ধ্যান লাভ হবে না। তারপরে একদম তবে আনাপানস্মৃতি দিয়ে একদম মানিয়ত ফল অর্হত ফল একদম ফল বুঝে যাওয়া যাবে। হ্যাঁ, এটা সার্বজনীন, ওই একটাই। হ্যাঁ, সর্বধ্যান, সর্বধ্যান কি বলা যাবে এটাকে? এটা আমি কালকে বের করব, কালকে বের করব। হ্যাঁ, সর্বধ্যান সাধারণ বলা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এটা 46টা তাইলে পড়বেন নাকি? না, বাদ এটা কালার, আমরা এটা কালার নিয়ে বুঝছিলাম তো আগে। তাইলে তো আচ্ছা, এরপর আসছে 3 প্রকার বিমুক্ত 16 বার। আচ্ছা, বিমুক্তটা কি ছিল জানি? বিমুক্ত মানে নির্বাণ, বিমুক্তি নাকি না? পথ দেখে ফেলছে আর কি, না বানতে নাকি মুখ্য লাভ বলা হচ্ছে না, মুখ্য লাভ, বিমুক্তি, পথটা খুঁজে পেয়েছে আর কি। হ্যাঁ, পড়েন একবার এটা। হ্যাঁ, বলা হচ্ছে যে সময়ে সাধক রূপ উৎপত্তির জন্য মার্গ ভাবনা করেন, তখন রূপাচার ধ্যানী রূপী নীল, কৃষ্ণ প্রভৃতি বাহ্যিক রূপগুলোকে ধ্যান ও চক্ষু দিয়ে দেখেন। আচ্ছা, এবং কাম ও কুশল হতে পৃথক হয়ে প্রথম ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন, সেই সময় তার স্পর্শ হয়। ওখানে কি বলছে? এখানে কি ওই রংগুলোকে এমনি দেখে থাকবে যে দেখে দেখে ওখানে প্রথম ধ্যান উৎপন্ন করবে, দেখি বাহ্যিক রূপগুলোকে ধ্যান চক্ষু দিয়ে দেখেন। ধ্যানের চক্ষু দিয়ে, এমনি বাহ্যিক চক্ষু দিয়ে না, আমাদের ধ্যানের চক্ষু দিয়ে কিভাবে দেখতে হয় এগুলো? ওই তো ওই যে আমরা ওইটা আলোচনা করছিলাম না, প্রথম ধ্যান দ্বিতীয় ধ্যান বলে কি? আমি আগে সাদা চক্র একটা দেখতেছি চোখ খুলে, তারপরে অনেকক্ষণ দেখে থাকলাম, আর কোনো দিকে দেখি না। এমনি চোখে তো অনেক একটা পুরো রাউন্ড দেখে পুরোটা, কিন্তু আমার খেয়াল থাকবে শুধু ওই গোল্লার মধ্যে। দেখতেছি অনেকক্ষণ দেখলাম। কিছু একটা জপার ব্যবস্থা থাকে অনেক সময়, সাদা 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 বলে বলেও জপ করে। অনেক সময় অনেকে জপ করে না, মনে মনে জপ করে, সাদা 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 এরকম করে, তারপরে চোখ বন্ধ করে। তখন ওই সাদা যেটা এতক্ষণ দেখছে, দীর্ঘক্ষণ দেখার কারণে আমরা যে সূর্যের দিকে কতক্ষণ দেখে থাকলে কিরকম একটা সূর্যের ইয়েটা ঘুরতে থাকে চোখের মধ্যে, খেয়াল করেছেন? এরকম এটাও সূর্যের আকার ধারণ করবে এক পর্যায়ে গিয়ে, এরকম। এটা চোখ বন্ধ করলেও সাদা 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 দেখা যাবে, যতক্ষণ দেখবেন এটা। আবার যখন হারিয়ে যায় আবার চোখ খুলে এটা দেখবেন। এভাবে করতে থাকেন। অনেক সাধকের 2-3 বার দেখলে হয়ে যায়, আবার কোনো সাধক আছে 3 মাসও দেখতে লাগে, তাও চোখে আটকায় না, এরকমও আছে। তারপরে এটা বিভিন্ন মানুষ ভেদে নির্ভর করবে আর কি। ফটো তুলে বলা আর কি, রেকর্ডিং করা। নীল 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 বলবে আর কি, নীল রংটা চোখ দেখে থাকবে, তারপর ওইটাই দেখে থাকবে, শুধু ওটাই দেখে থাকবে।
আচ্ছা এবং এটার পরবর্তীতে আরো বিভিন্ন কার্যক্রম আছে, এগুলো যারা ধ্যান করবে তাদেরকে স্পেশালি শিখে নিতে হবে যে এটা এরপরে কি হতে পারে, কি হলে কি হয়, কি হলে কি হয়, এগুলো আবার জানতে হবে। এখানে আরো বিশেষ বিশেষ কথাবার্তা আছে, আমরা ওদিকে যাচ্ছি না এখন। আচ্ছা কখন ছিলাম কখন প্রশ্নগুলো তুমি বুঝে গেছে, প্রশ্ন করার বুঝতে নাই। আচ্ছা, ওইখানে বলা হচ্ছে জড়সমুদ্রতি বা ভৌতিক দেহ সংগঠন সমূহ দর্শন করত কামসমাধি দূর থাকিয়া পূর্ববৎ প্রথম দেহ সম্প্রত হইয়া অবস্থান করতে থাকেন এবং সেই সময় স্পর্শ হয়। ওইটা থেকে বলতে অ্যাবসেন্টটা ঠিক আছে না? ফলস বুঝা যাচ্ছে। এটা অনেক আগের অনুবাদ করা। অ্যাপসেটটা সবগুলো মিলিয়ে গবেষণা করে তারপরে ও ইয়ে আচ্ছা, করেছে, সবাই বুঝার স্বার্থে এবং সহজতর হওয়ার জন্যে, এবং অনেক রকমের কার্যক্রম এখানে করেছে। আরও কার্যক্রম আছে, এগুলো আমরা জানিও না, এতগুলো কার্যক্রমের সঙ্গে আমরা পরিচিত না। অ্যাপস এটা নর্মাল না, কিন্তু এটাতে অনেক কার্যক্রম হচ্ছে, দেখতেছি তো আমরা না। হ্যাঁ বানতে। কিন্তু এখানে দেখা তো শুরু থেকে দিছে যেই সময়ে সাধক রূপভাবে জন্মানোর জন্য মার্গ উপায় ভাবনা করেন। প্রথম লাইনটাতে একটা ঝামেলা আছে, নেলসন কোনেডি আছে। আচ্ছা, ওটা আমি ওইখান থেকে পড়তেছি। জন্মানোর জন্য এটা এক দৃষ্টিকোণে আমরা ভুল বলতেছি আর কি, এক দৃষ্টিকোণের থেকে ভুল না, ওই রূপভাবেই তো জন্মায় এক। আর দ্বিতীয় কথা, আরেক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে আমি যখন রূপবচর চিত্ত উৎপন্ন করব, তখন আমরা তো চিত্তের কারণেই জন্ম হই, চিত্তের কারণেই মরে যাচ্ছি। আমরা যে প্রতি ক্ষণে ক্ষণে মরতেছি না, প্রতি ক্ষণে ক্ষণে জন্মাচ্ছি না, তা আমার রূপবচর চিত্ত উৎপন্ন হয়েছে মানে রূপবচর ভাবে আমি এখন জন্মেছি। ওই দৃষ্টিকোণ থেকে প্রতি ক্ষণে ক্ষণে বহুবার যে মৃত্যু, প্রতি ক্ষণে ক্ষণে বহুবার যে জন্ম, ওটা তো আমরা জানি সবাই না। প্রতি ক্ষণে ক্ষণে দেবতা হই, প্রতি ক্ষণে ক্ষণে ব্রহ্মা হই, কিভাবে? এই কার্যক্রমের মধ্য দিয়ে আর কি। চিত্ত পরিবর্তনের মাধ্যমে। হ্যাঁ, চিত্ত পরিবর্তনের মাধ্যমে, যেটা গুরুবান্তে বোঝাতে চান আর কি। না আমি ওই জন্য বলছিলাম আপনার কথাটা ঠিক আছে, ওভাবে যদি ভাবিত হয় ঠিক আছে, কিন্তু এখানে বলা হচ্ছে যে সময় সাধক রূপভাবে জন্মানোর জন্য মার্গ ভাবনা করেন, তাহলে সাধক তো আমরা আসলে যারা মার্গ ভাবনা করতে যায় তারা তো রূপভাবে জন্মানোর জন্য মার্গ ভাবনা কেউ করেন না, মুক্তি বিমুক্তির জন্য করেন, তাই না? বলতে মার্গ ভাবনা বলতে, হ্যাঁ এটা একটু ইয়ে হয়েছে। মার্গ ভাবনা বলতে ওটা না, মার্গ ভাবনা বলতে আর্যষ্টাঙ্গিক মার্গ বুঝবেন না। ও আচ্ছা, এটা হচ্ছে যে প্রথম ধ্যানের মার্গ বা রূপবচর চিত্তের মার্গ। ও আচ্ছা, আমরা আমি তো এখান থেকে শুরু করে দ্বাদশ মার্গাঙ্গ পড়ছি না, হ্যাঁ শুধু আর্যষ্টাঙ্গিক মার্গ না, এছাড়াও মার্গ আছে তো, প্রত্যেকটা কিছুর রাস্তা হ্যাঁ আছে না। প্রত্যেকটা মার্গ আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এই মার্গ অনুযায়ী ওই মার্গের কথা এখানে। ও আচ্ছা আচ্ছা, তখন আভ্যন্তরীণ রূপগুলির প্রতি মনোযোগী না হয়ে বাহ্যিক রূপগুলোকে দেখেন এবং কাম ও অকুশলতে পৃথক হয়ে প্রথম দিন উৎপন্ন করে অবস্থান করেন। সেই সময় তার স্পর্শ হয়, অবিক্ষেপ হয়, এই ধর্মগুলোই কুশল। আচ্ছা, 250 বলা হচ্ছে কি রূপ জন্মানোর জন্য মার্গ উপমানা করেন, তখন এটি শুভ। এই ভেবে কাম ও অকুশলতে পৃথক হয়ে প্রথম দিন উৎপন্ন করে অবস্থান করেন। কাম শুভ দুটাতে সেম দিছে। আচ্ছা, তার হচ্ছে 4 ব্রহ্ম বিহার ধ্যান 16 বার। এখন ওই চিত্তগুলোর সঙ্গে এতক্ষণ যেগুলো ছিল এগুলোর সঙ্গে আবার ওই ব্রহ্মবিহার যুক্ত হবে, ওগুলোও থাকবে, আবার ব্রহ্মবিহারও যুক্ত হবে। সুকুমার বাবু ঠিক আছে তো না? হ্যাঁ বানতে একবার পড়লে ক্লিয়ার হয়ে যাবে, মানে একটা একবার পড়েন। 416 বার, একটা করে 4 বার করে করে আর কি বানতে। আচ্ছা, এখানে কি বলছিস তাহলে যে সময়ে আমি যেটা আলোচনা করছি এটা এমনি বুঝতে পারছেন তো? আমি যেটা এগুলো বোঝানোর জন্য যেটা বললাম, এই যেমন এখন আমার ওই চিত্তের সঙ্গে আবার মৈত্রীয় সহযোগ ছিল, তাহলে এটা আলাদা কোয়ালিটি হয়ে গেল। এমনি প্রথম ধ্যান ঠিক আছে, কিন্তু সেখানে আমার মৈত্রী সহ যুক্ত ছিল, সেটা ব্যাপারটা আর একটা ভিন্ন রূপ ধারণ করলো। করুণা যুক্ত ছিল, ব্যাপারটা ভিন্ন রূপ ধারণ করলো। এভাবে তাহলে এই চিত্তগুলো যে ভাগ ভাগ হয়ে যাচ্ছে,
এটা বোঝাতে চেয়েছে। এটা কথা চেয়েছি ধর্ম সংগ্রহ এটাই। হ্যাঁ আমি এই কথাটাই ওখানে কিছুক্ষণ আগে আলোচনা করলাম, এটাই। এটা বুঝে গেলে আমরা প্রথম ওই হেডলাইনটা দেখলেই বুঝে যাবো যে এটা এই জিনিসটাই এখানে বোঝাতে চেয়েছে। হ্যাঁ বাদে আসলে আমরা এই যে পাঠানের মধ্যে শেষ দিকে গিয়ে আমরা এক কথা বারে পড়তেছি যে ওখানে পাঠানের যে প্রত্যেকটা ভাগ হচ্ছে সেই জিনিসটা আমাদের বুঝতে চাইছি, কিন্তু আমরা মানে আমরা এটাও কিন্তু পাঠান কিন্তু এখন এটাও সেম মধ্যে হ্যাঁ সেটা হ্যাঁ এটাও সেম। কিন্তু আমাদের ওই যে চিত্তের গভীরতা অযোগ্য না হওয়ার কারণে আমরা জিনিসটার সঙ্গে সঙ্গে বুঝতে পারতেছি না, হয়তো হালকা বুঝতেছি আমাদের ওই অবস্থা নাই বিদায় আর কি মানতে না। এখন এমনি তো মোটামুটি সবাই বুঝতেছে, এটা তো সহজ হয়ে গেছে, আমরা বারবার এগুলো আউড়াইতে সহজ হয়ে গেছে। শুকর বাবু বুঝছেন তো না নাকি এমনি চলে যাচ্ছি যে আমরা এখনো? না ঠিক আছে তো বানতে, এখন তো না বুঝার কোনো কিছু নাই। চিত্তের সঙ্গে আমরা মূলত দেখেছি যে এই চৈতসিকগুলো সম্পযুক্ত আছে প্রথম ধ্যানের চিত্তের সঙ্গে, এবং এটা হওয়ার সময় এই কোয়ালিটিগুলো থাকে, এবং সেই সঙ্গে এখন নতুন করে আরো যুক্ত হয়েছে, এখানে মৈত্রীও যুক্ত থাকতে পারে, করুণাও যুক্ত থাকতে পারে, মুদিতাও যুক্ত থাকতে পারে, উপেক্ষাও যুক্ত থাকতে পারে। এটা আমরা এখন আবার পুনরায় এটা দেখতেছি এখন। আর এগুলো যুক্ত হলে আবার এটা ওইভাবে গণা হবে আর কি। হ্যাঁ বানতে এখানে সেটাই আমরা একটা পড়লে তো ক্লিয়ার হবে সবার জন্য। বলাতে যে সময়ে সাধক রূপ উৎপত্তির জন্য মার্গবর্ণনা করা হয় তখন যোগী কাম ও অকুশল হতে পৃথক হয়ে মৈত্রী সহগত হয়ে প্রথম ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন। ঠিক আছে, মিলে গেছে তো? না তো কোনো ঝামেলা নাই? না আর কোনো ঝামেলা নেই। ওই একই ভাবে আসছে, ওটার সাথে আমার মৈত্রী সহগত হয়েছে মানতে যুক্ত হয়েছে। দ্বিতীয় ধ্যান অবগত হলে তাহলে হচ্ছে বিচারে আর কি। দ্বিতীয় ধ্যানে বিচারের মধ্যে তৃতীয় ধ্যান প্রীতি, চতুর্থ ধ্যান প্রীতির প্রতি বিতৃষ্ণা হয়ে মৈত্রী সহ তৃতীয় ধ্যান, তারপর হচ্ছে চতুর্থ ধ্যানের মধ্যে কি সুখ। না এখানে চতুর্থ আসে না কেন? এটা তো অ্যাবসলিউট চতুর্থ ধ্যান নাই বলতে, তৃতীয় ধ্যান পর্যন্ত আছে, এখানে আসেনি। এখানেও নাই। তৃতীয় তিনটা ধ্যানের বিষয় তিনটা আসছে, মৈত্রী সহ প্রথম ধ্যান অবস্থান করার সময় তার স্পর্শ হয়। উপেক্ষা যাবে যে এর মধ্যে আপনার পঞ্চম ধ্যানের সঙ্গে যুক্ত হয়ে। না চতুর্থ ধ্যান তো থাকবো বলতে। না 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 আছে আছে, আমরা কোথায় দেখছিলাম, আমি কোনটাকে সুখ মনে করছিলাম। না এখানে নাই। এরা দুটোতে নাই, বই তো মূল বইতেও নাই, একশো তো নাই। দ্বিতীয় ধ্যান এই 53টা পড়েন তো সুকুমার বাবু। কোথায় বানতে? বই থেকে? বইয়ের মধ্যে 53টা পড়েন। কোন ধর্মসমূহ কুশল সে সময়ে রূপ উৎপত্তির জন্য মার্গ ভাবনা করা হয় তখন যোগী প্রীতিতে ও বিরাগ বা উদাসীন থাকিয়া পূর্ববৎ মৈত্রী সহগত তৃতীয় ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করিতে থাকেন, সে সময়ে স্পর্শ হইয়া থাকে। এখানে তৃতীয় ধ্যান সব মানে তার উদাসীন, বিরাগ এবং উদাসীন। উদাসীন মানে কি? উপেক্ষা। হ্যাঁ সেটাই বানতে। উদাসীন মানে হচ্ছে যে উপেক্ষা। জয়িত বাবু কি বলতে চাইছিলেন? উপেক্ষা খুঁজে পাচ্ছেন না? সুখ খুঁজে পাই না আর কি। আমি চতুর্থ ধ্যানের কথা বলছি, চতুর্থ ধ্যান তো আসায় বলছি বানতে। এখানে আমি উপেক্ষার কথা বলি, আমি চতুর্থ ধ্যান আসায় বলছি বানতে। এখানে 253 একশো ঠিক আছে বলছে প্রীতির প্রতিও বিতৃষ্ণা হয়ে। ওই যে একই কথা তো এখানে, পৃথিবীতেও বিরাগ উদাসীন থাকিয়া, কিন্তু চতুর্থ ধ্যান পাচ্ছি না বলছিলাম দেবান্তে। এখানে শুধু তৃতীয় ধ্যান পর্যন্ত আছে দুটাতেই। ওই ওখানে আছে 255-তে আছে দেখেন। 255-তেও নাই আছে প্রীতি সুখে মৈত্রী সহগত দ্বিতীয় ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থান করিতে থাকেন, সে সময় স্পর্শ হইয়া থাকে পূর্ববৎ অভিক্ষেপ হইয়া থাকে। মেইন বই আছে। আমি চতুর্থ ধ্যানের কথা বলছি সুকুমার। ওই যে সুখ না প্রীতি এবং সাধন কথা।
আচ্ছা 57-তে আছে, 57-তে। 57-তে আছে। এই 57-তে চতুর্থ ধ্যান আছে তো। হ্যাঁ 57 এখন ঠিক আছে, 57-তে আছে। তাই এখানে গ্যাপ আসলো কেন? তাহলে এখানে কি জন্য আসছে গ্যাপটা? কি এখানে আসছে দেখি বলে বিদেশি সম্মানিত দেখছেন বিতর্ক এখানে আর বিচার। পঞ্চম ধ্যান লিখতেছে না কিন্তু। এই গটমট গুলো এখানে কিন্তু সিস্টেম বরাবর আমরা অভিধর্ম অর্থ সংগ্রহ যেভাবে পড়ছি, তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু পঞ্চম ধ্যান আসার কথা ছিল, কিন্তু হ্যাঁ এখানে বাতে পঞ্চম ধ্যান লেখা হয়নি, আর চতুর্থ ধ্যানে শেষ করেছে না, সবকিছু। এইখান থেকে বোঝা যাচ্ছে মানে অভিধর্ম অর্থ সংগ্রহকে আমাদেরকে বোঝানোর জন্য হুম, ওইটা ওখানে লিখছে আর কি, চিত্রগুলো হ্যাঁ, বোঝানোর জন্য হুম। ভাগ ভাগ করে। এইদিকে না এদিকে না এদিকে মিলানোর জন্য আর কি। তাহলে ওই সিস্টেমে গেলে কবিতাগুলো অনেক ইয়ে হবে, কবিতাগুলোর মধ্যে অনেক গড়বড় আছে, কবিতাগুলো না বোঝার পেছনেও আমাদের এটাই কারণ ছিল, এবং অনেক চিত্রগুলো মিলাইতে পারছি না, এটাই কারণ। তারপর এখানে আপনার ওই মুদিতাও আসছে, করুণাও আসছে, আর এখানে মিলেছে একবারে করুণা সহ তৃতীয় ধ্যান প্রথম ধ্যান চতুর্থ ধ্যান পূর্ণ করে অবস্থান করেন। আচ্ছা তারপরে 60 এর মধ্যে 60 কি নাম্বার আছে? বলছে মুদিতা স্বগত, একটা 6 দিছে বলতে, এখানে কিসের 6 এটা কি জানি। প্রথম ধ্যান পূর্ণ করে অবস্থান করেন, সে সময় তার স্পর্শ হয়। 62 দেখেন তো। মুদিতা হিংসা ত্যাগ করিয়া অপরের উন্নতিতে দয়াবোধ বা অথবা অপরের সুখ দর্শনে নিজের সুখ অনুভব স্বগত স্পর্শ হইয়া থাকে। এটা দিছে যে পরের উন্নতি শ্রীবৃদ্ধি ও সৌভাগ্য দেখে মনের মধ্যে এক ধরনের সুখ অনুভব করাই হচ্ছে মুদিতা। আচ্ছা, এটা টিকা দিছে যে। ঠিক আছে। পথে নিচে দিছে টিকা কই? না 6 এটাতে ক্লিক করেন, 6 এটাতে ও আচ্ছা, ওটা ক্লিক করলে হবে দেওয়া। আচ্ছা অ্যাপস এর আচ্ছা, মধ্যে ক্লিক করলে বাইরে হবে। ও দেখছেন অ্যাপসে আচ্ছা, কত পরের কিছু উন্নতি করছে, শ্রীবৃদ্ধি। অ্যাপসে আচ্ছা অনেক আচ্ছা, কাজ করছে অ্যাপসের মধ্যে। পরের উন্নতি শ্রীবৃদ্ধি ও সৌভাগ্য দেখে মনের মধ্যে বাদ। অ্যাপসটা আমি কপি করতে চাইছিলাম কিন্তু কপি করতে দেয় না। হ্যাঁ, অ্যাপসটা কপি করতে চাইছিলাম, আচ্ছা, অল্প অল্প কপি কপি করে করা যায়, পিডিএফ করব। পুরো পুরো কপি করা যায় না, অল্প অল্প। হ্যাঁ কপি করে পিডিএফ করব, কিন্তু তবে পারবো কম্পিউটারে অ্যাড করতে, পারলে কম্পিউটারে অ্যাড করতে পারতেছি না। সৌভাগ্য দেখে মনের মধ্যে এক ধরনের সুখ অনুভব করা হচ্ছে মুদিতা। ইম্পর্টেন্ট বিষয়। ইম্পর্টেন্ট বিষয় না। আচ্ছা। না এখানে লিখতে তো এটাতে, এখানে বলছে কি হিংসা ত্যাগ করিয়া অপরের উন্নতিতে দয়াবোধ অথবা অপরের সুখ ও দর্শনে নিজের সুখ অনুভব স্বগত স্পর্শ হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা মতে এই পর্যন্ত শেষ করে ফেললাম। অন্যের দুঃখে দুঃখী সবাই হয়, অন্যের সুখে খুব কম মানুষ হয়। হ্যাঁ সেটাই, মুদিতা স্বগত ধ্যান ধ্যান। আচ্ছা, তারপর 262 বল কি বলছে, উপেক্ষা স্বগত চতুর্থ ধ্যান। আচ্ছা এখানে আসছে মধ্যে 262-তে বলা, যে সময়ে সাধক রূপভাবে জন্মানোর জন্য মার্গ উপায় ভাবনা করেন, তখন সুখ পরিত্যাগ করে উপেক্ষা স্বগত চতুর্থ ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন, সেই সময়ে তার স্পর্শ হয়, বিক্ষেপ হয়। এখানে এটা মূল একটা হচ্ছে জিনিস আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমাদের মৈত্রী ভাবনার উপেক্ষা এবং চতুর্থ ধ্যানের উপেক্ষা এটা একই না কিন্তু। না একটা মতে, হ্যাঁ সেটা ঠিক আছে। চতুর্থ ধ্যানের উপেক্ষা হচ্ছে যে সুখকে উপেক্ষা করা, এখানে সুখ এবং প্রীতি উদাসীন। উপেক্ষা আছে পঞ্চম ধ্যানে লেখা আছে। চতুর্থ ধ্যান না পঞ্চম ধ্যানের পঞ্চম ধ্যান উপেক্ষা। তো এই যে উপেক্ষা এবং এই মৈত্রী, এই করুণা মুদিত উপেক্ষা, এই দুটোটা উপেক্ষা এক না। না না এটা একটা মতে, হ্যাঁ সেটা তো আমরা মৈত্রী করুণা মুদিত এগুলো তো ঠিক আছে, সব সময় এগুলো তো কোনো ডিফারেন্স নেই। না ওইগুলা তো ওই পর্যায়ে না, ওইটা তো এমনি মৈত্রী বানাম মৈত্রী আলাদা কথা, দুটোটা একই। এটা উপেক্ষা বলছি আমরা, ওটাই উপেক্ষা বলছি, কিন্তু উপেক্ষার মধ্যে বেশ কম আছে। উপেক্ষা 10 প্রকার আছে, আমরা বলছিলাম না, অনেকগুলো বাইর করছি আমরা উপেক্ষা। উপেক্ষা তো ঠিক আছে বলতে, মুদিতা মুদিতা এখানে ধ্যানের মধ্যে মুদিতা আবার কি রকম? এটা অপরের সুখের জন্য নাকি নিজের অন্য নিজের কোনো ধ্যান বিষয়ের জন্য? না মুদিতা মুদিতাই মুদিতার মধ্যে প্রকারভেদ নাই আর।
মুদিতা এক আচ্ছা। প্রকার। না, বলছিলাম যে মুদিতা গুলা এটা তো আর মানে মৈত্রী করুণা মুদিতা ব্রহ্মবিহার ভাবনা তো ওইখানে আসবে না, ঠিক আছে। সেটা বলতেছে আর কি। উপেক্ষাটা আসবে ওখানে, উপেক্ষাটা হচ্ছে যে কারণ এটা ওই উপেক্ষা বেশ সমস্যা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মাত্র আজকে তাহলে শেষ। আমরা অশুভ কুৎসিত ধ্যান 16 বার কালকে বলবো আর কি। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অনেক পুণ্য সম্পাদিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবর্তী সত্যগণকে দান করছি, গুরুবান্ধব দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিব্রত ইত্যাদি দান করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি, এবং এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ ও মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।